আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক সুস্থ আছি। আর কয়েকটা দিন পরেই তো তোমাদের পরীক্ষা। এই মুহূর্তে ভয়, দুশ্চিন্তা, টেনশন থাকাটা স্বাভাবিক। কিভাবে রিভিশন করবে, কিভাবে প্ল্যান তৈরি করবে, যেহেতু পরীক্ষার আর সামান্য কয়েকটা দিন বাকি। আর এই সময়ে স্বপ্নপথের বিভিন্ন ভিডিওতে প্রায় অনেকেই কমেন্ট করেছো এই সামান্য কয়েকদিনে পড়ালেখার জন্য পারফেক্ট একটা প্ল্যান তৈরি করে দিতে। যেহেতু একটা গুড রেজাল্টের জন্য সারা বছরের পড়ার থেকে পরীক্ষার আগের এক মাসটা সব থেকে গুরুত্বপূর্ণ, তাই সকল দিক বিবেচনা করে তোমাদের জন্য পারফেক্ট একটি স্টাডি প্ল্যান তৈরি করেছি, যেখানে তোমাকে সেই শক্তিশালী স্ট্র্যাটেজিটা দেওয়া হবে যা তোমার পরীক্ষা একদম চূড়ান্ত সাফল্য এনে দিবে। ভিডিওতে বলা প্রতিটা ট্রিক্স যদি তুমি তোমার পরীক্ষা এই সামান্য কয়েকটা দিন অ্যাপ্লাই করতে পারো, এই রুলগুলো যদি ফলো করতে পারো, তাহলে আমি মনে করি তুমি সর্বোচ্চ রেজাল্ট করতে পারবে। অর্থাৎ A+ তোমার জন্য নিশ্চিত, ইনশাআল্লাহ। তোমাদের জন্য মন থেকে দোয়া রইল তোমরা যেন সর্বোচ্চ ফলাফলটাই অর্জন করতে পারো। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই তুমি তোমার নিজ নিজ জায়গা থেকে কমেন্টে লিখে জানাও তুমি কোন বোর্ড থেকে এবার পরীক্ষা দিচ্ছ। দেখি আমাদের এখানে কে কোন বোর্ডের যোদ্ধা। এখনো যদি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। স্বপ্নপথে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের স্বপ্নসঙ্গী হয়ে যাও। তোমার পরীক্ষার সামনেই, মাথায় অনেক টেনশন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হতে পারে এই সামান্য 5-7 মিনিটের ভিডিওর জন্যই তোমার কয়েকশো ঘন্টার সময় অপচয় বেঁচে যাবে। তাহলে চলো শুরু করি। বন্ধু, 1 মিনিট থামো এবং নিজেকে একটু প্রশ্ন করো, এখন কি আমি সেই অবস্থায় আছি যেখানে মনে হচ্ছে কিছুতেই আর প্রস্তুতি শেষ হবে না? পরীক্ষার সময় তো এখনো আসেনি, কিন্তু আমার মনে হচ্ছে কিছুই মনে থাকছে না। পড়াশোনার চাপ বেড়ে যাচ্ছে এবং ভয়টা যেন বাড়তেই থাকে। তোমার পরীক্ষার আর সামান্য কয়েকটা দিন বাকি। তবে এক কাজ করো, এখনই ঘুরে দাঁড়াও। তুমি একেবারেই ঠিক জায়গায় আছো, কারণ পরীক্ষা তোমার সামনে আর এই সামান্য কয়েকদিন তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। তুমি সারা বছর পড়ে আসছো, কিন্তু এই সামান্য কয়েকটা দিন সঠিকভাবে কাজে লাগাতে না পারো, তাহলে পরীক্ষার পরে তোমাকে শুধু আফসোসই করতে হবে। তুমি এটা অবশ্যই জানো, পরীক্ষার আগে টেনশন, ভয় আর চাপ বাড়তে থাকে। তখন আসল কাজটি হলো সঠিক পথে চলা। তুমি ভাবছো এই ভয়কে কিভাবে সফল বানাবো, কি করব, এখন কি নতুন কিছু শিখতে হবে? আমি বলি না, তুমি এখন যে কাজটা করবে সেটা তোমার জীবনের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ হতে যাচ্ছে। আজ তোমার সামনে একটি চ্যালেঞ্জ আছে এবং আমি জানি তুমি অবশ্যই সেটা পারবে। যদি তুমি এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাও, তবে তুমি জানো সেরা ফলাফল তোমারই হবে। এখন তোমার সবথেকে ইম্পর্ট্যান্ট প্ল্যানিং, অর্থাৎ পরিকল্পনা। সময় কম, তাই সঠিক পরিকল্পনা খুবই জরুরি। এক, নতুন কিছু শেখার দরকার নেই, কারণ তুমি যদি এখন নতুন কিছু শিখতে যাও তাহলে সময় ফুরিয়ে যাবে এবং তুমি যেগুলো পড়েছো তা ভুলে যাবে। তাই নতুন কিছু শেখার দরকার নেই, বরং তোমার যেসব বিষয় পড়া হয়ে গেছে সেগুলোর সঠিক রিভিশন করো। এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দাও বিগত 5 বছরের প্রশ্নপত্রের উপর। এখন অনেকের মনেই এই একটা ভয় কাজ করে, লিখিত অংশ এবং MCQ এই দুটোতে কিভাবে ভালো করা যায়। লিখিত অংশ দিকে বেশি মনোযোগ দিলে MCQতে খারাপ হয়ে যায়, আবার MCQতে বেশি মনোযোগ দিলে লিখিত অংশে খারাপ হয়ে যায়। কিন্তু আমি বলি কি, এই মুহূর্তে তোমার লক্ষ্য ঠিক করো, অর্থাৎ লিখিত অংশে 70% প্লাস স্কোর নিশ্চিত করো। কেন বলছি? কারণ তুমি যদি লিখিত অংশে 100%-এর ভিতর 60 থেকে 70% মার্কও নিশ্চিতভাবে লিখে আসতে পারো, তাহলে এটাই তোমার জন্য পারফেক্ট একটা রেজাল্ট এনে দেবে। এবার আসা যাক MCQর বিষয়। তোমাদের MCQ 30টা থাকবে, সেক্ষেত্রে কমপক্ষে 25 নম্বর নিশ্চিত করো। কারণ তুমি যদি 25 নম্বর নিশ্চিত করে পরীক্ষা দিতে পারো, তাহলে এটাই তোমার জন্য সবথেকে সেরা একটি রেজাল্ট এনে দেবে। 2, টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ সময় ব্যবস্থাপনা। অনেকেই এই পরীক্ষার আগ মুহূর্তে সময়কে সঠিকভাবে ম্যানেজ করতে পারে না, আর তার জন্য পড়ালেখার চাপটা অনেক বেড়ে যায়, টেনশন আসে এবং ভয় কাজ করে। তবে আর নয়, এখন তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সময়কে সঠিকভাবে ব্যবহার করা। তোমার এই কয়েকটা দিনের প্রস্তুতিকে 3টি ধাপে ভাগ করো। প্রথম ধাপ, কঠিন বিষয়গুলো নিয়ে কাজ করো। এই প্রথম ধাপে তোমার যেসব বিষয় কঠিন মনে হয়, যেমন গণিত, ইংরেজি বা যে কোনো সাবজেক্ট যেখানে তুমি পিছিয়ে আছো, সেগুলো একে একে ঠিক করো। দ্বিতীয় ধাপ, রিভিশন এবং প্র্যাকটিস। দ্বিতীয় ধাপে বিগত বছরে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং MCQ রিভিশন করো। তৃতীয় ধাপ, আত্মবিশ্বাস এবং রিল্যাক্স। শেষ 5 দিন, অর্থাৎ তোমার এক্সামের পূর্বের 5 দিন রিভিশন ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য থাকুক।
ভুলেও এই সময় নতুন কিছু শেখার চেষ্টা করো না। যে বিষয়টা শেষ করতে পারোনি সেটা মাথা থেকে একদমই ফেলে দাও। শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো রিভাইজ করো, রিল্যাক্স থাকো এবং পর্যাপ্ত ঘুম নাও। 3. হাউ টু রিভাইজ। কিভাবে রিভিশন করবে? রিভিশন করার সঠিক পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর জন্য বিগত 5 বছরের প্রশ্ন সমাধান করো। এতে তোমার প্রস্তুতি অনেক ভালো হবে। প্রতিদিন কমপক্ষে 80 থেকে 100টি এমসিকিউ এর উত্তর করো এবং ভুলগুলো বারবার দেখো। কারণ তোমার বইয়ের চ্যাপ্টারগুলো তো আর প্রতি বছর পরিবর্তন হচ্ছে না, তাই একই রিলেটেড প্রশ্ন বারবার আসবেই। কিন্তু তুমি যদি আগে থেকে বিগত 5 বছরের বোর্ড কোশ্চেনের এমসিকিউগুলো সঠিকভাবে রিভিশন করতে পারো, তাহলে তোমার জন্য পরীক্ষার হলে এমসিকিউগুলো খুব একটা কঠিন মনে হবে না। খুব সহজেই তুমি 90% এমসিকিউর সঠিক উত্তরগুলো দিতে পারবে। এবার আসা যাক লিখিত অংশের বিষয়। লিখিত অংশে রচনা এবং প্যারাগ্রাফ শুধুমাত্র মুখস্থ করো না, বরং এগুলোকে ভালোভাবে বুঝে পড়ো। মুখস্থ বিদ্যার ফাঁদ। একটু ভাবো তো, ক্লাসের টপাররা কেন বোর্ড পরীক্ষায় পিছিয়ে পড়ে? ক্লাসে এমন একজন শিক্ষার্থী থাকবেই যে পরীক্ষার আগে কমপক্ষে 10 থেকে 15টি প্যারাগ্রাফ ও রচনা মুখস্থ করে নেয়। শিক্ষক যখন ক্লাস টেস্ট নেন তখন সে সর্বোচ্চ নম্বর পায়, কারণ সে ঠিক আগের রাতের পড়া মুখস্থ জিনিসটাই লিখে দেয়। কিন্তু বোর্ড পরীক্ষার পর সেই শিক্ষার্থীকে যদি জিজ্ঞেস করা হয় কেমন হলো, তার উত্তর হয় অনেক খারাপ হয়েছে, প্রশ্ন অনুযায়ী লেখার মতো কিছুই পায়নি। কেন এমন হয়? সময় নষ্ট। বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণাত্মক হয়, যেখানে মুখস্থ করা উত্তর কাজেই আসে না, অথচ সে অনেক সময় ব্যয় করে এই মুখস্থ করার পিছনে। সৃজনশীলতার অভাব, অর্থাৎ প্রশ্ন যদি হুবহু মুখস্থ করার টপিকের উপর না আসে, তখন সে নতুনভাবে ভাবতে পারে না, কারণ সে আসলে উত্তরটাই বুঝিনি, শুধু শব্দগুলোই মনে রেখেছে। সময় ব্যবস্থাপনার সমস্যা, অর্থাৎ বোর্ড পরীক্ষায় প্রশ্ন বুঝে লিখতে হয়, কিন্তু মুখস্থ করা ছাত্ররা নির্দিষ্ট লাইন খুঁজে পেতে মূল্যবান সময় নষ্ট করে ফেলে। তাই সব সময় বুঝে পড়ার চেষ্টা করো। ক্লাসের টপাররা কেন বোর্ড পরীক্ষায় পিছিয়ে থাকে? কারণ 1. মুখস্থ নির্ভরতা। বুঝে পড়ার বদলে শুধু মুখস্থ করে। 2. প্রশ্ন এলে বিভ্রান্ত হয়, ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারে না। 3. প্রশ্নের ধরন পরিবর্তন হয়, অর্থাৎ পরীক্ষার হলে এসে বুঝতে পারে সে যা মুখস্থ করেছে সেইটার চেয়ে প্রশ্নে অন্য কিছু চাচ্ছে। তাহলে করণীয় কি? 1. বুঝে পড়া, অর্থাৎ মুখস্থ করার বদলে প্রতিটি টপিক ভালোভাবে অনুধাবন করো। 2. প্রশ্ন বিশ্লেষণ করা। বোর্ড পরীক্ষার আগের বছরের প্রশ্নগুলো দেখো, কিভাবে বিশ্লেষণ করতে হয় শিখো। 3. নিজের ভাষায় লেখার চর্চা করো। মুখস্থ না করে নিজের মতো করে লিখে অভ্যাস করো। শেষ কথা, মুখস্থ করে পরীক্ষায় ভালো করা সম্ভব, কিন্তু বোর্ড পরীক্ষার জন্য এটি ঝুঁকিপূর্ণ। যারা বোঝার চেয়ে মুখস্থ করে বেশি সময় ব্যয় করে, তারা পরে আফসোস করে। সঠিক উপায়ে প্রস্তুতি নিলে পরীক্ষার হলে গিয়ে হতাশ হতে হবে না। তাই তুমি এই মুহূর্তে সর্বোচ্চ 3 থেকে 4টা প্যারাগ্রাফ এবং রচনা মুখস্থ করো। এখন তোমার কাছে প্রশ্ন একটাই, কোন 3-4টা? তুমি বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, যেই প্যারাগ্রাফ এবং রচনাগুলো সর্বাধিকবার এসেছে ঠিক ওখান থেকে বের করো এরকম 3-4টা। এটা যদি তোমরা অ্যানালাইসিস করতে না পারো, তাহলে অবশ্যই ভিডিওতে এই বিষয়ের উপর 100 কমেন্ট এবং 200 লাইক কমপ্লিট করো। আমি এই বিষয়ের উপর 100 কমেন্ট পাওয়া মাত্রই তোমাদের জন্য সকল মেমোরাইজ অংশ অ্যানালাইসিস করে এবারের এক্সামে 80% প্লাস কমন আসা মতো টপিক সিলেক্ট করে পরবর্তী ভিডিওতে দিব ইনশাআল্লাহ। তোমাদের কমেন্ট এবং লাইকের উপরই পরবর্তী ভিডিও নির্ভর করতেছে, তাই টপ কমেন্ট করো, কারণ তোমার এক্সামে আর বেশি দিন নাই। তাই এখনো যদি তুমি লিখিত বিষয়ে কোনো কিছু মুখস্থ না করে থাকো বা অনেক আগে করেছো সেটা আর মনে আসছে না, তাহলে কোনো টেনশন করার প্রয়োজন নেই, একদমই রিল্যাক্স থাকো। কারণ এই অল্প সময়ে যদি তোমার কাছে মনে হয় তোমার মুখস্থ করা বিষয় কমন আসার সম্ভাবনা খুবই কম, তাহলে সাইড মুখস্থ করতে পারো, কারণ কোনো প্রশ্নের উত্তর ফাঁকা রেখে আসা যাবে না। এখন এই সময়ে গ্রামার এবং টেন্সগুলো ভালোভাবে রিভাইজ করো, কারণ এটি তোমার লিখিত পরীক্ষায় সঠিক উত্তর দিতে সাহায্য করবে। 4. হাউ টু কন্ট্রোল টেনশন বিফোর এক্সাম, অর্থাৎ পরীক্ষার আগে কিভাবে টেনশন কন্ট্রোল করবে। টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু যদি তুমি এই টেনশনকে কন্ট্রোল করতে না পারো, তাহলে তোমার প্রস্তুতি ব্যর্থ হতে পারে। তাই এই সহজ উপায়গুলো অনুসরণ করো। প্রথমে নিজেকে বোঝাও, আমি জানি, যা প্রয়োজন তা আমি শিখেছি। ঘুম, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করো, ঘুম না হলে তোমার মনোযোগ কমে আসবে। পজিটিভ থাকো, মনে মনে বারবার বলো আমি পারবো। 5. হাউ টু রাইট ইন এক্সাম, অর্থাৎ পরীক্ষার হলে কিভাবে লিখবে। প্রশ্নপত্র হাতে পেয়ে সবার আগে মার্ক করো তোমার কাছে কোন কোন প্রশ্নের উত্তর সহজ মনে হয়। প্রথমে সোজা সাপটা এবং সহজ প্রশ্নগুলোর উত্তর নাও,
পরে কঠিনগুলো করো, সময় অনুযায়ী উত্তর লেখার চেষ্টা করো এবং যতটা সম্ভব সুন্দর এবং পরিষ্কারভাবে লিখো। এটা মনে রেখো, তোমার রেজাল্টটা আসে মূলত তোমার লেখার উপর নির্ভর করে। তাই পরীক্ষার খাতায় সঠিক উত্তর এবং পরিষ্কার লেখায় তোমার ফলাফল ঠিক করবে। পরীক্ষায় হাতের লেখা দ্রুত এবং ভালো করার জন্য এখন থেকেই প্রতিদিন কমপক্ষে 5 থেকে 7 পৃষ্ঠার লেখার অভ্যাস করো এবং সেটা সময়ের সাথে তাল রেখে। এবার আসা যাক এমসিকিউর বিষয়। যতটা সম্ভব মনোযোগ দিয়ে প্রশ্নগুলো দেখো এবং অনুমান না করে যতটুকু সম্ভব সঠিক উত্তর দাও। যেহেতু বোর্ড পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নাই, তাই কোনো এমসিকিউর উত্তর না করে ফাঁকা রেখে আসবে না। প্রতিটি প্রশ্নের উত্তর করার চেষ্টা করো। শেষ কথা, এই সামান্য কয়েকদিনই তুমি যদি সঠিক পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও, তবে তোমার পরীক্ষায় সাফল্য তোমারই হবে। তোমার ভিতর যে শক্তি আছে তাতে আর কোনো সন্দেহ নেই। তুমি যদি এখন সবকিছু ঝেড়ে ফেলো, ভয় ও দুশ্চিন্তা দূর করে সঠিকভাবেই প্রস্তুতি নাও, তবে তুমি আসলেই সেরা ফলাফল অর্জন করতে পারবে। এই যাত্রা একদমই সহজ নয়, তবে তুমি পারবে। তুমি একদম সক্ষম। তাহলে শুরু করো আজই এবং পরীক্ষার তোমার সেরা ফলাফল নিয়ে আসো। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কথা হবে কমেন্টে। তাই বেশি বেশি কমেন্ট করো। সে পর্যন্ত সুস্থ থাকো।